আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন, সেটা হতে পারে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, যুক্তরাজ্য অথবা বিশ্বের যে কোনো দেশে। আপনি জাস্ট আপনার হাতের মোবাইল ফোন দিয়ে 10 থেকে 15 মিনিটে বাংলাদেশের ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধু তাই নয়, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আবার সেটা দিয়ে বিদেশে বসেই লেনদেন করতে পারবেন। আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি যে কিভাবে প্রবাসে বসে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, কিন্তু বেশিরভাগ ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া নেই। অর্থাৎ বর্তমানে কোন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আপনার জন্য ভালো হবে, প্রবাসী হিসেবে আপনি কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্টে কি কি ধরনের সুবিধা পাবেন এবং অ্যাকাউন্টের চার্জ কেমন কাটবে, এই সকল বিস্তারিত তথ্য নেই। তাই এই ভিডিওতে প্রবাসে বসে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে ট্রানজাকশন করবেন, A to Z সকল তথ্য আপনাদেরকে জানাবো। সো প্রথমে আসি, বর্তমান সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কোন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আপনার জন্য সেফ হবে। এই মুহূর্তে বাংলাদেশের টপ সিকিউর এবং সেফ ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক। অর্থাৎ ব্র্যাক ব্যাংক একটা স্টেবল এবং স্ট্রং ব্যাংক। এই ব্যাংকে আপনার টাকা 100% সেফ থাকবে। তাই আপনি প্রবাসে বসে নির্দ্বিধায় ব্র্যাক ব্যাংকে একটা প্রবাসী অ্যাকাউন্ট খুলতে পারেন। সো এই ভিডিওটা মূলত হবে বিশ্বের যে কোনো দেশে বসে আপনি কিভাবে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন সেটার সম্পূর্ণ একটা গাইডলাইন থাকবে। ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্ট পার্ট বাই পার্ট আপনাদেরকে বলে দিব, তাহলে আপনি নিজের অ্যাকাউন্টটা নিজেই খুলতে পারবেন। সো প্রবাসী অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতে আপনাকে ব্র্যাক ব্যাংকের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে। সো এই ওয়েবসাইট থেকে আপনি শুরুতে এখান থেকে বাংলা এবং ইংলিশ দুটো সুইচ করে নিতে পারবেন। যদি আপনি ইংলিশটা একটু কম বোঝেন, আপনি বাংলায়ও চাইলে কিন্তু সুইচ করে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। সো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা স্টার্ট অ্যাকাউন্ট ওপেনিং যে অপশনটা রয়েছে, আমরা এই অপশনটাতে ক্লিক করব। এখানে আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং স্টেপগুলো দেখাচ্ছে, অর্থাৎ কোন কোন স্টেপগুলো আপনাকে পার করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য। তবে অ্যাকাউন্ট ওপেনিংটা স্টার্ট করার আগে আপনাকে কিছু ডকুমেন্টস রেডি রাখতে হবে। সেই ডকুমেন্টসের লিস্টগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। এই ডকুমেন্টসগুলো জাস্ট স্ক্যান কপি অথবা ছবি তুলে আপনি চাইলে মোবাইলে রাখতে পারেন। তাহলে যখন অ্যাকাউন্ট ওপেনিং স্টার্ট করবেন আপনি একবারে পুরোটা কমপ্লিট করে ফেলতে পারবেন। সো অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগবে সেটা একটু বলে দিচ্ছি। আবেদনকারী ডকুমেন্টস, অর্থাৎ যিনি মেইন অ্যাপ্লিকেন্ট হবে। সো প্রথমে আবেদনকারী যেটা লাগবে সেটা হচ্ছে এনআইডি। এনআইডির দুই পাশের ছবি আপনি চাইলে সেটা স্ক্যান করে মোবাইলে রাখতে পারেন অথবা আপনি ছবি তুলেও নিতে পারেন। তারপর হচ্ছে ভিসা, ওয়ার্ক পারমিট অথবা রেসিডেন্স পারমিট, যেটাই আপনার কাছে থাকে না কেন সেটার আপনি ছবি তুলে রাখবেন। তারপর হচ্ছে পাসপোর্টের ফুল ডিটেলস পেজ, অর্থাৎ যেই পেজে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের এক্সপায়ারি ডিটেলস থাকে সেই পেজটা লাগবে। তারপর যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে টিন সার্টিফিকেটটা আপনার মোবাইলে রাখবেন, আর যদি না থাকে তাহলে সমস্যা নেই। 5 নম্বরে যেটা সেটা হচ্ছে ইনকাম প্রুফ ডকুমেন্টস। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে প্রবাসে থেকে যে আয় করছেন সেটার একটা প্রমাণ লাগবে। সেটা কি হতে পারে? সেটা হতে পারে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনি যে কোম্পানিতে চাকরি করেন বা আপনি যেখানে কাজ করেন, আপনার স্যালারিটা যদি কোনো ব্যাংকে জমা হয় তাহলে সে ব্যাংক স্টেটমেন্টের কপি লাগবে। যদি সেটা না থাকে তাহলে লেটার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি যে কোম্পানির সাথে কাজ করছেন তারা তো আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপিও দিতে পারেন, অথবা আপনি পে স্লিপ দিতে পারেন, অথবা স্যালারি সার্টিফিকেট দিতে পারেন, অথবা আপনার অফিস আইডি কার্ড দিতে পারেন, অথবা আপনার যদি এগ্রিমেন্ট কপি থাকে কোম্পানির সাথে আপনি সেটাও দিতে পারেন। অর্থাৎ আপনি যে ইনকাম করছেন সেটার কোনো একটা স্ট্রং প্রুফ বা স্ট্রং ডকুমেন্টস লাগবে আপনার এই অ্যাকাউন্ট খোলার জন্য। এছাড়া হচ্ছে যাকে আপনি নমিনি হিসাবে দিতে চান, নমিনির এনআইডি, জন্ম সনদ অথবা পাসপোর্ট, এই তিনটার যে কোনো একটা ডকুমেন্টস হলেই কিন্তু হবে। তারপর হচ্ছে নমিনির ছবি লাগবে, এটাও আপনি আগে থেকে ফোনে রেখে দিবেন। এই হচ্ছে টোটাল ডকুমেন্টস লিস্ট। তো আমার কাছে যেহেতু ফুল ডকুমেন্টসগুলো আগে থেকে আমি রেডি করে রেখেছি, তাহলে চলুন এবার ফুল অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। ওকে, এবার আমরা স্টার্ট নাও অপশনে ক্লিক করব। সো এই পেজটা হচ্ছে আপনি যদি রেসিডেন্স বাংলাদেশিয়ান, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশে অবস্থান করেন তাহলে আপনি বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে চাইলে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর যদি আপনি দেশের বাইরে থাকেন তাহলে আপনি প্রবাসীটা সিলেক্ট করবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিবেন। সো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আমি সাবমিট অপশনে ক্লিক করলাম। এরপরে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেইলে হচ্ছে একটা ওটিপি পাঠাবে। ওটিপিটা ইমেল থেকে নিয়ে এখানে আপনি টাইপ করে বসাবেন, তারপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। নেক্সট স্ক্রিনে আপনার এনআইডিটা আপলোড করতে হবে। প্রথমে হচ্ছে ফ্রন্ট সাইড, অর্থাৎ সামনের পার্টটা। সো আমি আমার এনআইডির ফ্রন্ট পার্টটা আপলোড করে দিচ্ছি। ফ্রন্ট পার্টটা আপলোড হয়ে গেল, এবার হচ্ছে ব্যাক সাইডটা আপলোড করব। সো ব্যাক সাইডটা আপলোড করে দিলাম। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী স্ক্রিনে আপনার এনআইডি সকল ডেটাগুলো এখানে কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। অর্থাৎ যে যে ঘরে যে ডেটাগুলো রয়েছে সেগুলো একটু মিলিয়ে দেখবেন। আপনার নাম, এনআইডি নাম্বার,
আপনার ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম সবকিছু। আর আপনাকে এই স্ক্রিনে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে দেশে রয়েছেন, সো এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি সব দেশের লিস্ট দেখতে পাবেন। সো এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন দেশে রয়েছেন, আপনি সেই দেশটা সিলেক্ট করে ফোন নাম্বারটা টাইপ করে দিবেন। এই মুহূর্তে আমি যেহেতু সৌদি আরব রয়েছি তাই আমি সৌদি আরবটা সিলেক্ট করে নিচ্ছি এবং সৌদি আরবের ফোন নাম্বারটা টাইপ করে দিলাম। এই ফোন নাম্বারে কিন্তু আপনাকে ওটিপি পাঠানো হবে যখন আপনি ট্রানজাকশন করবেন বা আপনি যখন ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে যাবেন, তাই ফোন নাম্বারটা খুবই সাবধানে দিবেন যেন কোনো কারণে ফোন নাম্বারটা ভুল না হয়। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে প্রেস করার পরে ফোন নাম্বারে বা ইমেইলে আরেকটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটাও আপনাকে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে পরবর্তী স্ক্রিনে হচ্ছে আপনার ফেস লাইভ ভেরিফিকেশন করতে হবে। সো তার জন্য স্টার্ট বাটনে ক্লিক করব। ক্যামেরাটা ওপেন হওয়ার পরে আপনাকে ইনস্ট্রাকশনস দিবে যে আপনার ফেস মুভ করার জন্য সেটা ডানে বামে উপরে নিচে যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেভাবে ঠিক ফেসটা মুভ করবেন। আমার সেলফি তোলাটা ডান হয়ে গেল। এবার হচ্ছে নিচ থেকে যে অ্যারো বাটনটা রয়েছে সেই বাটনে ক্লিক করব। এরপরে আপনাকে নেক্সট স্ক্রিনে নিয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই পেজটা অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সো প্রথম হচ্ছে সার্ভিস পয়েন্ট, অর্থাৎ আপনি কোন ব্রাঞ্চ থেকে সার্ভিস নিতে চান। যদি ইন ফিউচারে কখনো ফিজিক্যালি আপনাকে ব্রাঞ্চে যেতে হয়, কাছাকাছি কোনো একটা ব্রাঞ্চ আপনি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে প্রোডাক্ট সিলেকশন, অর্থাৎ আপনি কোন টাইপের অ্যাকাউন্ট নেবেন। জেন্ডার আপনি যদি পুরুষ হন তাহলে মেলটা সিলেক্ট করবেন, আর যদি ফিমেল হন তাহলে আপনি ফিমেলটা সিলেক্ট করবেন। সো মেলটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে অফারিং প্রোডাক্ট, অর্থাৎ আপনি কোন টাইপের অ্যাকাউন্ট খুলবেন। দেখেন এখানে কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট রয়েছে। একটা হচ্ছে FCY AC ফর নন রেসিডেন্সিয়াল অ্যাকাউন্ট। এটার মানে হচ্ছে আপনি যদি চান যে আপনার টাকাটা ডলারে জমা রাখতে, ঠিক আছে, যে আপনি যে টাকাটা দেশের বাইরে থেকে পাঠাবেন অ্যাকাউন্টে সেটা ডলারেই জমা হবে এবং ডলারেই থাকবে, তাহলে আপনি FCY অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, অর্থাৎ যেটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। আর নিচের যেটা সেটা হচ্ছে প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট। যদি আপনি চান যে না আপনি যেই কারেন্সি থেকে টাকা ডিপোজিট করেন না কেন অ্যাকাউন্টে সেটা বাংলা টাকায় জমা হবে, তাহলে আপনি প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট যেটা সেটা সিলেক্ট করবেন। আমি একটা কথা বলে দেই, সেটা হচ্ছে অনেকে হয়তো দেশের বাইরে থাকেন, টাকাটা হয়তো আপনার রিলেটিভ বা আপনার ফ্যামিলির কারো অ্যাকাউন্টে পাঠান, বাট একটা সময় যখন দেশে আসেন তখন আসলে টাকার হদিস পাওয়া যায় না। সো এটা আমার সাজেশন থাকবে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিজের অ্যাকাউন্টে আপনি টাকাটা ডিপোজিট করেন, তারপরে আপনার ফ্যামিলির প্রয়োজন হোক বা যাকে দেওয়ার দরকার আপনার অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা ট্রান্সফার করে দিন। বাট অন্য কারো অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে আপনি নিজের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চাইলে আগে ডিপোজিট করতে পারেন। সো এখানে আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টে টাকাটা বাংলা টাকায় ডিপোজিট হবে এবং সেই টাকা আমি দেশের মধ্যে ব্যবহার করতে পারবো, তাই আমি প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট যেটা সেটা সিলেক্ট করে নিচ্ছি। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, এই যে প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আসলে আমি কি কি সুবিধা পাবো। এবার চলুন আগে আপনাদেরকে এই তথ্যটা জানাই যে এই অ্যাকাউন্টটা খুললে আপনি কি কি ধরনের সুবিধা পাবেন। প্রথমে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর বাৎসরিক আপনি 3% ইন্টারেস্ট পাবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আপনি যেই টাকাটাই আপনি রাখেন না কেন বা যত টাকাই রাখেন না কেন আপনি 3% হারে আপনার অ্যাকাউন্টে আপনি ইন্টারেস্ট পাবেন। এই ইন্টারেস্টটা প্রতি মাসেই কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, অর্থাৎ আপনাকে কিন্তু ওয়েট করতে হবে না যে 6 মাস বা 1 বছর পরে, প্রতি মাসেই কিন্তু অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর এই অ্যাকাউন্টের সাথে আপনাকে একটা ভার্চুয়াল ডেবিট কার্ড দেওয়া হবে, কোনো ফিজিক্যাল কার্ড কিন্তু দেওয়া হবে না, আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড পাবেন। সো একটু পার্থক্যটা বলি, ফিজিক্যাল ডেবিট কার্ড হলে আপনি সেটা হাতে বা আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন, আপনি চাইলে এটিএম থেকে ডিরেক্ট টাকা তুলতে পারবেন বা আপনি কোনো দোকানে গিয়ে আপনি সেটা দিয়ে কেনাকাটা করতে পারবেন। কিন্তু প্রবাসে বসে আপনি যদি ফিজিক্যাল ডেবিট কার্ড নিতে চান সেক্ষেত্রে একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে যে DHL কুরিয়ার করে আপনাকে কার্ডটা পাঠাবে তার জন্য প্রায় 8-10 হাজার টাকার মতো একটা চার্জ আসে। এছাড়াও আপনি কার্ড পাওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু অনলাইনে ট্রানজাকশন করতে পারবেন না, আপনি ইন্টারনেট ব্যাংকিং অ্যাপটা আপনার অ্যাক্টিভ হবে না। সো ভার্চুয়াল কার্ডটা এটা আপনার জন্য অনেক হেল্পফুল। অ্যাকাউন্ট খোলার 1-2 দিনের মধ্যে আপনি ভার্চুয়াল কার্ডটা আপনার অ্যাকাউন্টে কিন্তু ভিজিবল দেখতে পাবেন এবং সেটা আপনি অ্যাক্টিভেট আপনি আস্থা বা অনলাইনে করতে পারবেন। তবে এই যে ভার্চুয়াল ডেবিট কার্ডটা আপনাকে দিচ্ছে, এই কার্ডটা কিন্তু আপনি শুধুমাত্র দেশের মধ্যে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে ব্র্যাক ব্যাংকের যে ক্যাশব্যাক কিউআর রয়েছে আস্থা অ্যাপের মাধ্যমে সেটা দিয়ে আপনি এটিএম থেকে টাকাও তুলতে পারবেন, আপনি দেশের মধ্যে অনলাইনে ই-কমার্সে ট্রানজাকশন করতে পারবেন। এই যে আপনি যে ভার্চুয়াল অ্যাকাউন্টটা খুললেন ব্র্যাক ব্যাংকে, আপনি যখন অনলাইনে অ্যাপ ব্যবহার করবেন, এই অ্যাপ ব্যবহার করে আপনি সকল প্রকারের লেনদেন করতে পারবেন। আপনি চাইলে ডিপিএস খুলতে পারবেন, আপনি এফডিআর খুলতে পারবেন, আবার যে কোনো মুহূর্তে আপনি সেটা ভাঙাতে পারবেন, যে কোনো কাউকে আপনি টাকা পাঠাতে পারবেন, চাইলে আপনি বিকাশে পাঠাতে পারবেন, মানে যত ধরনের ফিচার রয়েছে আপনি সব ধরনের ফিচারই ব্যবহার করতে পারবেন। সো এটা হচ্ছে ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্টের মূল সুবিধাগুলো। তবে এই অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনাকে কোনো চেক বই দেওয়া হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে না ভিডিওটা আপনার জন্য উপকারী, তাহলে আপনার পরিচিত যেসব প্রবাসী ভাই বা বোনেরা আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।
এবার চলুন আমরা অ্যাকাউন্ট ওপেনিং এর বাকি প্রসেসটা দেখি। সো প্রবাসী ভার্চুয়ালটা সিলেক্ট করে নেক্সটে প্রেস করব। সো এবার হচ্ছে এখানে টোটাল 7টা স্টেপ রয়েছে। এগুলা খুবই ইজি, টাফ কিছুই নয়। যেহেতু আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি অ্যাকাউন্ট খোলার আগে এই তথ্যগুলো কাছাকাছি রাখবেন, তাহলে ইজিলি আপনি খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। সো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে দেখবেন যে আপনার অনেক ইনফরমেশনই অলরেডি কিন্তু ফিল আপ হয়ে গেছে। তার কারণ আপনার এনআইডি থেকে কিন্তু এই ডাটাগুলো অটোমেটিক এখানে ফিল আপ হয়েছে, অথবা আপনি চাইলে সেটা ম্যানুয়ালেও কিন্তু আপনি বসাতে পারেন। সো এখানে আপনাকে যেটা করতে হবে, অ্যাকাউন্ট ওপেনিং পারপাস যেটা, অর্থাৎ আপনি কেন অ্যাকাউন্ট খুলছেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি ফরেন রেমিটেন্সটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে টিন ইনফরমেশন। আমার যেহেতু টিন সার্টিফিকেট আছে তাই আমি টিনের ইনফরমেশনগুলো দিব। আপনি যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। টিন সার্টিফিকেট দিলে আর না দিলে পার্থক্যটা কি? আপনি ওই যে অ্যাকাউন্টে 3% ইন্টারেস্ট পাবেন, বা আপনি ডিপিএস করবেন ভবিষ্যতে বা এফডিআর করবেন, তাহলে আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেই ইন্টারেস্টের উপরে যদি ট্যাক্স রিটার্নের কপি না দেন তাহলে 15% আপনার সোর্স ট্যাক্স কেটে রাখবে। আর যদি ট্যাক্সের ডিটেলস দেন তাহলে 10% আপনার সোর্স ট্যাক্স কেটে রাখবে। সো আমার যেহেতু টিন ডিটেলস আছে তাই আমি ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দিচ্ছি। তারপর হচ্ছে এনআরই কান্ট্রি, অর্থাৎ আপনি কোন দেশে রয়েছেন, কোন দেশে বসে অ্যাকাউন্টটা খুলছেন। সো আমি যেহেতু সৌদি আরব রয়েছি, আমি সৌদি আরবটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে কবে থেকে রয়েছি সেই ডেটটা দিলাম, এবং আমার ভিসা টাইপটা কি, অর্থাৎ আমি কোন পারপাসে রয়েছি। সো আমি যেহেতু ওয়ার্ক পারপাসে রয়েছি তাই আমি ওয়ার্কটা আমি সিলেক্ট করলাম, এবং এই যে ওয়ার্ক ভিসাটা রয়েছে আমার এই ভিসার এক্সপায়ারি ডেট কবে সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বারটা দিলাম, আমার পাসপোর্ট কবে ইস্যু হয়েছে সেই ডেটটা, দেন হচ্ছে পাসপোর্টের এক্সপায়ারি ডেট, তারপর হচ্ছে আমার পাসপোর্টটা কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে সেটা বাংলাদেশ, সেটা সিলেক্ট করে দিলাম। তারপরে পাসপোর্ট কোথা থেকে ইস্যু হয়েছে, ঢাকা থেকে। সো তারপরে হচ্ছে প্রফেশন ইনফরমেশন, অর্থাৎ আপনি কি করছেন দেশের বাইরে থেকে, আপনি কি চাকরি করছেন নাকি আপনি বিজনেস করছেন। সো আমি যেহেতু চাকরি করছি তাই আমি প্রফেশনটা সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে হচ্ছে আপনি কোন টাইপের, অর্থাৎ সেলফ এমপ্লয়েড হতে পারে বা আপনি প্রাইভেট জব করেন সেটা হতে পারে। আমি প্রাইভেট জব দিয়ে দিচ্ছি। তারপর অর্গানাইজেশন নেম, কোন প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন। সো আমি আমার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিলাম। তারপরে এই মুহূর্তে আমার ডেজিগনেশনটা কি সেটাও আমি এখানে টাইপ করে দিলাম। সেটা হতে পারে আপনি ম্যানেজার, অফিসার বা ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার, যেটা আপনার ডেজিগনেশন বা আপনার পদবি যেটা সেটা এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে সোর্স অফ ইনকাম ইনফরমেশন, অর্থাৎ আপনি যে আয় করছেন সেটা ডিটেলসটা লাগবে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে ফরেন সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ আমার দেশের বাইরে থেকে ইনকাম। তারপরে আমার ইনকামটাকে সেটা হচ্ছে স্যালারি, যেহেতু আমি প্রাইভেট জব দিয়েছি তাই আমারটা স্যালারি দেখাচ্ছে। তারপরে হচ্ছে এই যে আপনি স্যালারি পাচ্ছেন সেটার এগেনস্টে আপনি কোন ডকুমেন্টস আপলোড করবেন। সো আমি যে তার আগে বলেছিলাম আপনার যে কোনো একটা ইনকাম ডকুমেন্টস দিতে হবে। সেটা হতে পারে আপনার যে ইনকাম করছেন যে ব্যাংকে জমা হয় সেই ব্যাংকের লাস্ট 3 মাসের একটা স্টেটমেন্ট লাগবে, অথবা লেটার অফ এমপ্লয়মেন্ট দিতে পারেন, আপনার অফিস আইডি কার্ড দিতে পারেন, পে স্লিপ দিতে পারেন, আপনি চাইলে স্যালারি সার্টিফিকেট দিতে পারেন, বা আপনি যে আপনার কোম্পানির সাথে যে কন্ট্যাক্ট রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট, সেটা দিতে পারেন। যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করবেন সেটাই আপনাকে কিন্তু পরবর্তীতে আপলোড করতে হবে। সো এটা কিন্তু সাবধানে সিলেক্ট করবেন। সো আমি লেটার অফ এমপ্লয়মেন্টটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে মান্থলি ইনকাম, আমার যে মান্থলি ইনকাম সেই ইনকামটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে প্লাস আইকনে ক্লিক করে যদি বাংলাদেশে আপনার কোনো ইনকাম থাকে তাহলে আপনি সে বাংলাদেশের ইনকামটা কিন্তু এখানে অ্যাড করতে পারেন। সো এখানেও কিন্তু ডিটেলস দেওয়া আছে যে আপনি লোকাল কোনো ইনকাম থাকলে সেটা দিতে পারেন, যদি না থাকে তাহলে আপনি এটাকে এভাবে আপনি স্কিপ করে যেতে পারেন। কিন্তু আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা ক্লিক করছি, কিন্তু আমি এখানে ব্ল্যাঙ্ক রাখবো, অর্থাৎ আমি দেশের কোনো ইনকাম আমার নেই তাই আমি দেখাচ্ছি না। তারপরে জিআই বা জেনারেল ডিক্লারেশনের মধ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে সেটা আপনি লিখতে পারেন। আমার যেহেতু কোনো কিছু নেই তাই আমি এনে লিখে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস কোনটা হবে, দুইটার যে কোনো একটা চাইলে আপনি দিতে পারেন। একটা হচ্ছে ফরেন অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে বাসার অ্যাড্রেস, দেশের বাইরে যেখানে আপনি থাকেন সেই অ্যাড্রেসটাও দিতে পারেন, অথবা আপনি যেখানে কাজ করেন আপনার কাজের অ্যাড্রেসটা আপনি চাইলে দিতে পারেন। সো আমি আমার ওয়ার্ক অ্যাড্রেসটা সিলেক্ট করে দিচ্ছি। সো আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করব সৌদি আরব। আপনি যেই কান্ট্রি থেকে খুলছেন আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আমি সৌদি আরবটাই সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বাংলাদেশে আপনার স্থায়ী ঠিকানা কোনটা এখানে সেই অ্যাড্রেসটা দিতে হবে, এবং এটা কিন্তু অবশ্যই পাসপোর্টের যে স্থায়ী ঠিকানা রয়েছে আপনার সেই ঠিকানা অনুযায়ী দিতে হবে, অর্থাৎ পাসপোর্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে হুবহু ঠিক সেমভাবে লিখে দিবেন। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, প্রথমে অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপর কান্ট্রি অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট থাকলো। এরপর হচ্ছে ফরেন ওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ আমি যে অফিসে চাকরি করি বা যেখানে আমি কাজ করি আমার অফিস অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। সো আপনারাও আপনাদের এই অ্যাড্রেসগুলো কিন্তু খুব সাবধানেই লিখে দিবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপরে নেক্সট পেজটা হচ্ছে নমিনি ইনফরমেশন, অর্থাৎ আপনি যাকে নমিনি দিতে চান সেই নমিনি ডিটেলসগুলো এখানে আপনাকে আপলোড করতে হবে। এখানে নমিনির 3টা অপশন রয়েছে। আপনি চাইলে নমিনির বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন আপলোড করতে পারেন, আপনি এনআইডিও দিতে পারেন, অথবা আপনি নমিনির পাসপোর্টের কপিও এখানে আপলোড করতে পারেন।
সো আমি এনআইডিটাই দিচ্ছি। সো শুরুতে হচ্ছে নমিনির এনআইডির ফ্রন্ট পেজ এবং তারপর হচ্ছে এনআইডির ব্যাক পেজ, এই দুইটাই আমি আপলোড করে দিলাম। সো আপলোড করার পরে নমিনির যে নাম এবং এনআইডি নাম্বার ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। তবুও আমি আরেকবার চেক করে নেব, যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলটা এখান থেকে আপনারা কিন্তু সংশোধন করে দিবেন। আর যে ফিল্ডগুলো আপনাকে ফিল আপ করতে বলা হবে, যেমন যদি নমিনির ইমেল অ্যাড্রেস দিতে চান সেটা দিতে পারেন বা ফোন নাম্বার দিতে পারেন, বাট এগুলো ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরিটা হচ্ছে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার সাথে নমিনির সম্পর্কটা কি সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এবং পার্সেন্টেজটা আপনি কতটুকু দিতে চান, অর্থাৎ আপনি চাইলে কিন্তু একের অধিক নমিনি আপনি অ্যাড করতে পারবেন। সো আমি একজনকে যেহেতু রাখছি তাই আমার পার্সেন্টেজ 100%, অর্থাৎ আমার নমিনি যদি আমার কখনো কিছু হয়, নমিনি আমার যা যা থাকবে সেটা 100% মানে সব কিছুই পাবে। তারপর হচ্ছে নমিনির অ্যাড্রেস। সো আমার এবং নমিনির দুইজনের পার্মানেন্ট অ্যাড্রেসটা যেহেতু সেম, তাই আমি এই বক্সটা টিক দিয়ে দিচ্ছি, তাহলে আমাকে এটা ফিল আপ করতে হবে না। আমার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে অটো ফিল আপ হয়ে যাবে। অ্যারো অপশনটা ক্লিক করব, ক্লিক করে নমিনির ছবিটা এখানে আমরা আপলোড করে দিব। অ্যাড নিউ অপশনে ক্লিক করে আপনি চাইলে কিন্তু একজনের বেশি নমিনি সেট করতে পারবেন। সো এবার আমি সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটা ক্লিক করব। তারপর নেক্সট স্ক্রিনে হচ্ছে আপনাকে W9 এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সো যারা ইউএসএ রয়েছেন তারা কিন্তু এই ডিটেলসটা ভালোভাবে পড়ে সাবধানে কিন্তু এটা আপনি এখানে সিলেক্ট করবেন। সো আমি যেহেতু ইউএসএ নেই, আমি সৌদি আরবে রয়েছি, তাই আমার জন্য সবগুলো আমি নো দিয়ে দিচ্ছি। সো অন্যান্য দেশে যারা থাকবেন তারাও দেখে নেবেন যে আপনি কি ইউএসএ রেসিডেন্ট কিনা বা আপনি ইউএসএ সিটিজেন কিনা। যদি থাকে তাহলে ইয়েস দিবেন, যদি গ্রিন কার্ড থাকে তাহলে ইয়েস দিবেন, যদি না থাকে তাহলে অন্যান্য বেশিরভাগ দেশের কান্ট্রি সবার জন্যই কিন্তু নোই হবে। আর আপনি কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন দয়া করে কমেন্টে জানাবেন। সবগুলো নো সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটায় ক্লিক করব। এবার এখানে আপনাকে যে ডকুমেন্টসগুলোর কথা বলেছিলাম সেই ডকুমেন্টসগুলোর ছবি এখানে আপলোড করতে হবে। সো প্রথমে হচ্ছে আপনার ভিসা, ওয়ার্ক পারমিট অথবা রেসিডেন্ট পারমিট যেটাই আপনার থাকে না কেন সেটা আপনি এখানে আপলোড করবেন। প্রথমটাতে আমি আপলোড করে দিচ্ছি। তারপর হচ্ছে টিন ডকুমেন্টস, আমার যেহেতু টিন সার্টিফিকেট রয়েছে আমি সেটা আপলোড করে দিচ্ছি। আপনি যদি সেটা নো সিলেক্ট করে আসেন আগে থেকে তাহলে আপনার এই অপশন থাকবে না আর। তারপর হচ্ছে আমার পাসপোর্টের ডিটেলস যে পেজটা রয়েছে আমি ফুল ডিটেলস পেজটা কিন্তু এখানে আপলোড করে দিলাম। এবং ফাইনালি হচ্ছে সোর্স অফ ডকুমেন্টস, যে এখানে আমি যেহেতু আগে সিলেক্ট করেছিলাম লেটার অফ এমপ্লয়মেন্ট, তাই আমার লেটার অফ এমপ্লয়মেন্টের ডকুমেন্টসটা আপলোড করছি। আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট সিলেক্ট করে থাকেন তাহলে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করবেন, অর্থাৎ আপনার সোর্স অফ ফান্ড হিসাবে আপনি যেই ডকুমেন্টসটা সিলেক্ট করেছিলেন এখানে সেম ডকুমেন্টসটাই আপলোড করবেন। সো আমার আপলোডটা কমপ্লিট হয়ে গেল। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ওপেনিং কিন্তু অলমোস্ট ডান। এবার হচ্ছে অল্টারনেট ব্যাংকিং অপশন, অর্থাৎ আমাকে যে ডেবিট কার্ডটা দেওয়া হবে ভার্চুয়াল ডেবিট কার্ড, সেই কার্ডের উপর আমার নাম কি থাকবে সেটা এখানে দেখাচ্ছে। তারপরে হচ্ছে অটো এনরোলমেন্ট সার্ভিস, SMS অ্যান্ড ইমেল, অর্থাৎ আমার অ্যাকাউন্টের সাথে অটোমেটিক SMS ইমেল দুইটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। তারপরে হচ্ছে পারপেচুয়াল সিএবি আন্ডারটেকিং। সো এখানে দুইটা অপশন রয়েছে, এগ্রি এবং ডিসএগ্রি। আমি সেটাকে ডিসএগ্রি করে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করছি। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি এতক্ষণ ধরে যে ডিটেলসগুলো দিয়েছেন সবগুলো আপনাকে এখন প্রিভিউ দেখাবে। আপনি একবার চেক করে নেবেন সব ডিটেলসগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে একবারে নিচে চলে আসবেন, নিচলাম এখান থেকে আমি টার্মস কন্ডিশনটা এগ্রি করলাম এবং সাবমিট অপশনে ক্লিক করলাম। সো আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এখানে একটা ট্র্যাকিং নাম্বার দেখাচ্ছে, এই ট্র্যাকিং নাম্বার একটা ছবি তুলে রাখবেন। এখানে একটা তথ্য বলে দিচ্ছি, আপনাকে যদি বলা হয় যে ব্র্যাক ব্যাংকের আস্থা বা অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড সেট করার জন্য এই পেজ থেকে এটা করবেন না। আমি আলাদা করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিভাবে আস্থা রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটা খুব সুন্দর করে দেখিয়ে দিব। আপনি যদি এখান থেকে রেজিস্ট্রেশন করেন আপনার SMS এ বা ইমেইলে আপনাকে একটা পাসওয়ার্ড পাঠানো হবে, যেটা খুবই কমপ্লিকেটেড একটা পাসওয়ার্ড, আপনি সেটা কিন্তু দেখলে বুঝবেন না। সো টাইপ করে বারবার আপনি যখন লগ ইন করতে যাবেন আপনি প্রপারলি দিতে না পারলে কিন্তু অ্যাকাউন্টটা লক হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো যে কারণে এখান থেকে আপনি আস্থার বা অনলাইনের ইউজার আইডি বা পাসওয়ার্ড কোনো কিছু সেট করবেন না। সো সেটা কিভাবে করবেন, আপনার যেহেতু অ্যাকাউন্ট ওপেনিংটা কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি এই যে আপনার এখানে প্রোফাইল আইকন দেখাবে, প্রোফাইল আইকন থেকে ক্লিক করে আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে আসলে কিন্তু আপনি এখানে ডিটেলসটা দেখতে পাবেন, অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্ট খুলেছেন, আপনার ট্র্যাকিং নাম্বার, নাম, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু, এবং অ্যাকাউন্ট নাম্বার এই ঘরটা কিন্তু আপনি ব্ল্যাঙ্ক দেখতে পাবেন। তার কারণ হচ্ছে আপনি তো সকল ডিটেলসগুলো সাবমিট করেছেন। এবার ব্যাংক ব্যাকএন্ড থেকে আপনার সকল ডকুমেন্টসগুলো ভেরিফাই করবে, ভেরিফাই করার পরে যখন তারা অ্যাপ্রুভ করবে তারপরে আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাবেন। সেটা হয়তো একটু টাইম লাগতে পারে, হয়তো আপনার 2 ঘন্টাও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, আবার 2 দিনও লাগতে পারে। সো আপনার যদি ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। যদি ডকুমেন্টসগুলো কোনো কারণে কোনো ভুল থাকে বা কোনো প্রবলেম হয় বা আপনি কোনো লেট হয় অ্যাকাউন্টটা এখানে দেখতে, তাহলে এই যে স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই ইমেইলে একটা মেল করবেন যে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, সকল ডকুমেন্টস ঠিকঠাক দিয়েছেন, কিন্তু কেন হচ্ছে না, বা যে কোনো প্রবলেমের জন্য আপনি চাইলে দেশের বাইরে থেকে এই ইমেল অ্যাড্রেসে ব্যাংকের সাথে কমিউনিকেট করতে পারবেন।
আর আপনি যদি পরবর্তীতে চেক করতে চান যে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে কিনা, হয়তো আপনি একদিন পরে চেক করবেন, তাহলে যেই স্ক্রিন থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন তার পাশে একটা অপশন রয়েছে লগ ইন অ্যান্ড রেজিস্টার। আপনি এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলেও আপনি সেই ড্যাশবোর্ডে ডিটেলস দেখতে পাবেন এবং সেখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা ক্রিয়েট হয়ে গেছে, তার মানে আমার সাকসেসফুলি অ্যাকাউন্টটা জেনারেট হয়েছে। সো এই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখন আস্থায় রেজিস্ট্রেশন করব এবং কিভাবে রেজিস্ট্রেশন করে আমার ডেবিট কার্ড সহ সবকিছু অ্যাক্টিভেট করব ফুল ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, এই যে প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্টটা আপনি খুললেন, সেটার সুবিধা বা বাকি সবকিছু তো জানলেন, কিন্তু এই অ্যাকাউন্টের জন্য আপনার কত ফিজ বা কি কি চার্জ করবে সেটা তো আপনার জানা দরকার। সো আমি এই তথ্যটা জানিয়ে দিচ্ছি, তার আগে আস্থার রেজিস্ট্রেশন প্রসেসটা একটু বলে দিই। সো ব্র্যাক ব্যাংকের এই আস্থা অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য আপনি শুরুতে আপনি প্লে স্টোরে থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারেন, অথবা আপনি অ্যাপেল স্টোর থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটা ডাউনলোড করার পরে আপনি যখন প্রথমবার ওপেন করবেন তখন আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো এখান থেকে নিচে যে সাইন আপ অপশন রয়েছে সেই সাইন আপ অপশনটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি টার্মস কন্ডিশনটা এগ্রি করবেন এবং নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্ট বা ডিপিএস নাম্বার যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। নেক্সট স্ক্রিনে আপনার ফুল অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিবেন এবং আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা এখানে দিয়ে আপনি ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার ইমেইলে বা ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে টাইপ করে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। তবে মনে রাখবেন ইউজার নেমটা অলওয়েজ ইউনিক হতে হবে, অর্থাৎ অন্য কোনো ব্র্যাক ব্যাংকের যে ইউজার রয়েছে তাদের যেন এই ইউজার নেমটা না থাকে, এরকম একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। ইউজার নেম ক্রিয়েট করার সময় আপনি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার এই তিনটার কম্বিনেশনে করতে পারবেন। সো এখানে কিন্তু আমি স্যাম্পলটা দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে পাসওয়ার্ডও ঠিক সেম, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, একটি স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার, এই চারটার কম্বিনেশনে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। সো লগ ইন করার পর আপনি শুরুতে এরকম একটা স্ক্রিন বা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে দেখবেন যে আপনার এটা ভিউ অনলি মোড, আপনার অ্যাকাউন্ট, তার মানে আপনি শুধুমাত্র অ্যাকাউন্টের এখন ডিটেল দেখতে পারবেন, কিন্তু আপনি অ্যাকাউন্ট দিয়ে কোনো ট্রানজাকশন করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আপনি এখন আপনার ডেবিট কার্ডটা অ্যাক্টিভেট করেননি, যে কারণে আপনি এখনও ট্রানজাকশন করতে পারবেন না। সো ডেবিট কার্ড দেখার জন্য এই যে ট্যাব ভিউ কার্ড যে একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই ভার্চুয়াল ডেবিট কার্ডটা দেখাবে। আর যারা ফিমেল রয়েছেন তাদের জন্য কিন্তু এই কার্ডের ইমেজটা এরকম হবে, আর যারা মেল রয়েছেন তাদের জন্য কার্ডের ইমেজটা এরকম হবে। সো তারপরে হচ্ছে SMS বা ইমেল যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে নেবেন ওটিপির জন্য। তারপরে আপনি টার্মস কন্ডিশন এগ্রি করে নেক্সটে প্রেস করবেন। তারপর আপনার ফোনে একটা ওটিপি আসবে। সো ওটিপি দেওয়ার পরে আপনি আপনার কার্ডের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি কিছুটা দেখতে পাবেন, মানে মাস্কিং করা থাকবে। যখনই আপনি কার্ডের উপরে ট্যাপ করবেন তখন দেখবেন আপনি কার্ডের সকল ডিটেলস, অর্থাৎ কার্ডটা ফ্লিপ হয়ে যাবে। অপোজিট পেজে আপনি আপনার ফুল নেম, আপনার ফুল কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট, সিবিবি, সকল ডিটেল ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন। সো আপনি কি করবেন, এটার কোথায় লিখে নেবেন বা একটা ছবি তুলে রাখবেন। তার কারণ হচ্ছে আপনি যখন কার্ডটা অ্যাক্টিভেট করবেন তখন এই ইনফরমেশনগুলো প্রয়োজন হবে। এরপরে হচ্ছে এখান থেকে ক্লিক করে আপনি চাইলে কার্ডটা অ্যাক্টিভেট করতে পারবেন, যে অপশনটা রয়েছে সেখানে চলে যেতে পারবেন। অথবা আপনি যদি এখান থেকে অ্যাক্টিভ করতে না চান, আপনি লগ ইন করার পরে সেই কর্নারে দেখবেন যতক্ষণ কার্ডটা আপনি অ্যাক্টিভেট না করবেন এখানে দেখবেন ক্লিক টু অ্যাক্টিভ কার্ড নামে একটা অপশন রয়েছে, এখানেও ক্লিক করে কার্ডটা অ্যাক্টিভেট করতে পারবেন। এছাড়াও আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করার পরে উপরে কর্নারে যে হামবার্গার মেনু রয়েছে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন ওপেন হবে, সেখান থেকে আপনি সার্ভিস অপশনে ক্লিক করবেন। সার্ভিস অপশনে ক্লিক করেও আপনি ডিরেক্ট কার্ড অ্যাক্টিভেশন যে অপশনটা রয়েছে সেখানে যেতে পারবেন। সো অ্যাক্টিভেশন অপশনে যখন আসবেন তখন উপর থেকে নিউ পিন কার্ড অ্যাক্টিভেশন এই অপশনটা আপনাকে দেখাবে। শুরুতে আপনাকে কিন্তু ক্রেডিট কার্ড সিলেক্ট করা থাকবে, আপনি যেটা করবেন ডেবিট কার্ড যেটা রয়েছে আপনি সেটা ক্লিক করবেন। ডেবিট কার্ডটা সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখবেন যে ফুল ডিটেলসগুলো আপনার সামনে দেখাচ্ছে। সো আপনি প্রথমে যেটা করবেন, এখানে দেখেন কার্ডের চারটা করে কিন্তু নাম্বার আছে। সো ব্ল্যাঙ্ক ঘরে আপনি কি করবেন, যে চারটা সংখ্যা মিসিং রয়েছে সেটা এখানে লিখবেন। তারপরে কার্ডের এক্সপায়ারি মান্থ এবং ইয়ারটা দিবেন এবং তারপরে হচ্ছে কার্ডের সিবিবি পিন, কনফার্ম পিন এই ডিটেলসগুলো দিবেন। অর্থাৎ কার্ডের যে ডিটেলসগুলো আপনি দেখতে পেয়েছেন সেখানে কিন্তু সিবিবি নাম্বারটা আছে। সো আপনি সিবিবি নাম্বারটা এখানে বসাবেন। তারপর নিজের মতো করে একটা পিন এবং পিনটা আপনি কনফার্ম করবেন, অর্থাৎ আরেকবার টাইপ করবেন। তারপর অথরাইজেশন সিলেক্ট করবেন, আপনি কি SMS বা ইমেল কিভাবে আপনি ওটিপিটা চান সেটা সিলেক্ট করার পরে নেক্সট অপশনে প্রেস করবেন। দেন আপনার কাছে একটা কনফার্মেশন চাইবে, জাস্ট কনফার্ম করলে মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে কনফার্ম করলে আপনার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো অ্যাক্টিভেশন খুবই ইজি। এবার এই যে কার্ডটা অ্যাক্টিভেট করলে এইবার আপনি আপনার ইচ্ছা মতো আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি ট্রানজাকশন করতে পারবেন।
তবে একটা তথ্য দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার পরে যখন আপনি অ্যাকাউন্ট নাম্বারটা পাবেন, অ্যাকাউন্ট নাম্বার পাওয়ার পরে হচ্ছে অ্যাকাউন্টে 500 বা 1000 টাকা আপনি ডিপোজিট করবেন, না হলে কিন্তু কার্ড পেতে বা কার্ড হতে কিন্তু একটু লেট হতে পারে। সো এবার আমরা জানবো যে এই প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্টের কি ধরনের ফিজ এন্ড চার্জ রয়েছে, এবার সেই তথ্যটা জানবো। সো চার্টের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন কি ধরনের ফিজ এন্ড চার্জ হবে, এটার কন্ডিশন কি এবং কত টাকা হবে। সো প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, যেটা প্রতি 6 মাস পর চার্জ করবে। যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স 6 মাসের গড় ব্যালেন্স যদি 10,000 টাকার কম থাকে তাহলে ফ্রি, কোনো মেইনটেনেন্স চার্জ কাটবে না। যদি 10,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত হয় তাহলে মেইনটেনেন্স ফি হচ্ছে 100 টাকা। আর যদি 6 মাসে অ্যাভারেজ ব্যালেন্স 25,001 টাকা থেকে 50,000 এর মধ্যে থাকে তাহলে হচ্ছে 200 টাকা। আর যদি 50,000-এর বেশি আপনার ব্যালেন্স থাকে 6 মাসে অ্যাভারেজ তাহলে ফ্রি, তাহলে কোনো চার্জ কাটবে না। এবার হচ্ছে ডেবিট কার্ড যেটা আপনাকে দিবে, ভার্চুয়াল ডেবিট কার্ড, সেটা প্রতি বছরে চার্জ হবে আপনার 200 টাকা। কিন্তু যারা তারা ডেবিট কার্ড, অর্থাৎ যদি কোনো ফিমেল গ্রাহক নেয় তাহলে কিন্তু তাদের জন্য প্রথম বছর ফ্রি, দ্বিতীয় বছর থেকে 200 টাকা করে চার্জ করবে। তারপর হচ্ছে ডেবিট কার্ড যদি কখনো আপনার ডিটেলসগুলো আপনি হারিয়ে ফেলেন বা কোনো কারণে সেটা নষ্ট, আপনি যদি সেটা রিপ্লেস করতে চান আপনি কিন্তু সে আস্থা অ্যাপের মাধ্যমে কিন্তু রিপ্লেস করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু চার্জ 200 টাকা করবে, যদিও এটা কিন্তু খুব একটা প্রয়োজন হয় না বা কখনো হবে বলেও আমার মনে হয় না। দেন হচ্ছে চেক বই চার্জ, যেহেতু এই অ্যাকাউন্টের সাথে চেক বই নেই তাই কোনো চার্জও কাটবে না। তারপর হচ্ছে SMS অ্যালার্ট ফি, অর্থাৎ ট্রানজাকশন করলে আপনাকে যে নোটিফিকেশন দিবে এটার জন্য বছরে একবার চার্জ কাটবে, সেটা হচ্ছে 250 টাকা। ইন্টারনেট ব্যাংকিং আপনি যে অ্যাপ ব্যবহার করবেন সেটা ফ্রি, সেটার জন্য কোনো চার্জ কাটবে না। তারপর হচ্ছে গভর্নমেন্টের ট্যাক্স বা এক্সাইজ ডিউটি যেগুলো আছে সেগুলো গভর্নমেন্টের রুল অনুযায়ী কাটবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট বন্ধ করার ফি, যদি কখনো অ্যাকাউন্টটা বন্ধ করতে চান সেক্ষেত্রে 200 টাকা ফি লাগবে বন্ধ করার জন্য। তবে এই যে আমি অ্যাকাউন্টের ফিজ অ্যান্ড চার্জ সম্পর্কে যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো কিন্তু সময় সময় পরিবর্তন হতে পারে, অর্থাৎ আমি এখন যে তথ্যগুলো দিচ্ছি আপনি যদি এই ভিডিওটা 6 মাস পরে বা 1 বছর পরে দেখেন তখন হয়তো এই ফিজ অ্যান্ড চার্জগুলো কিছুটা পরিবর্তন হতে পারে। সো আমি চেষ্টা করেছি পৃথিবীর যে কোনো দেশে বসে কিভাবে ব্র্যাক ব্যাংকে একটা ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন, ফুল স্টেপ A to Z পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস থেকে ডকুমেন্টেশন ফুল স্টেপ, দেন অ্যাকাউন্টের সুবিধা কি, আপনার কিভাবে আস্থা অ্যাপে আপনি রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ট্রানজ্যাকশন করবেন, দেন হচ্ছে অ্যাকাউন্টে ফিজ অ্যান্ড চার্জ কি। সো আশা করি আপনার মনে আর কোনো প্রশ্ন নেই। যদি তারপরে আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আর আস্থা অ্যাপ পূর্ণাঙ্গ কীভাবে ব্যবহার করবেন, কী কী ট্রানজ্যাকশন সুবিধা পাবেন সেটার জন্য আমি ডেসক্রিপশনে বা কমেন্টে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, তাহলে সেই ভিডিও দেখলে আপনি আস্থা অ্যাপের A to Z আরও ডিটেলস সব কিছু জানতে পারবেন। সো ভিডিওটা অবশ্যই আপনার পরিচিত যারা দেশের বাইরে রয়েছে, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজন যারা রয়েছে সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পরবর্তীতে কোন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি কোন দেশ থেকে ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন।